আসসালামু আলাইকুম। বন্দি পাঠশালার আজকের ইংলিশ কোর্স মানে ক্লাসে আর কি সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা একটু আমাকে জানান যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আই উইল স্টার্ট। আমি একটু কমেন্ট সেকশনটা দেখি। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাইতে হবে। আমার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, অ্যাটলিস্ট পারফেক্ট কিনা। হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। আপনারা একটু আপনাদের জায়গা থেকে বলেন যে শোনা যাচ্ছে মানে দেখা যাচ্ছে সবকিছু ঠিক মানে প্রপারলি হচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবকিছু শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। আপনারা একটু আপনাদের জায়গা থেকে বলেন যে শোনা যাচ্ছে মানে দেখা যাচ্ছে সবকিছু মানে প্রপারলি হচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, সবকিছু ঠিকঠাক আছে। আমি আরেকটু সময় নিয়ে নিচ্ছি, দেন আই উইল স্টার্ট। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবার সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে আমি সালামের জবাব দিয়ে দিয়েছি। সাউন্ড নিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে? সবার সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে সালামের জবাব দিয়ে দিয়েছি। সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারেন যে ভাইয়া কোনো রকমের সমস্যা হলে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। মোস্ট অফ ইউ আপনারা ম্যাক্সিমাম বলতেছেন সবকিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাউন্ড হচ্ছে, আমি একটু সাউন্ডের ব্যাপারটি একটু ঠিক করে দিই। আচ্ছা, এখন আর মোস্ট প্রবাবলি সাউন্ড হচ্ছে না, ফ্যানের সাউন্ড হচ্ছিল বেসিক্যালি। সো সাউন্ড আর হচ্ছে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ডাবল সাউন্ড আসছিল, এটার কারণ হচ্ছে আমি মোবাইল একটু চেক করতেছিলাম আপনাদের সাথে সাথে, সো দ্যাটস ওয়াই ডাবল সাউন্ড হচ্ছিল। ওকে, এখন আর সাউন্ড কোনো কিছু আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ঠিকঠাক আছে। আমরা শুরু করতেছি, আমরা স্টার্ট করব। সো তার আগে একটু টাইম নিয়ে নিচ্ছি যাতে করে মানে অধিকাংশ মানুষ আর কি ক্লাসটায় অ্যাটেন্ড করতে পারে, এই জন্যই আমি একটু টাইম নিচ্ছি, নাথিং এলস। ওকে, আচ্ছা, ওকে, এনাফ। আমরা আমাদের পড়াটা শুরু করি, আমরা আমাদের পড়ার মাঝখানে চলে আসি। আজকে আমরা মূলত আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, অর্থাৎ এইচএসসি 2021 সালের যে আমাদের পরীক্ষা, সেই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমাদের আজকের ক্লাসটা। তো এইচএসসি 2021-এর সিলেবাসটা শর্ট হয়ে আসছে, এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের সিলেবাসটা শর্ট। বাট আমাদের কিন্তু একটা টপিক থেকে গেছে, কিছু টপিক থেকে গেছে। সিলেবাস শর্ট হয়ে আসলেও কিছু টপিক থেকে গেছে, মানে নির্ধারিত কিছু টপিক থেকে গেছে। তো এর মাঝখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আজকে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে সবচেয়ে যে টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি একটু লিখি। আমি মূলত আজকের ক্লাসে আপনাদেরকে দুইটা টপিক নিয়ে ডিসকাস করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা এবং রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আমরা মূলত এই দুটো টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব। এই দুটো টপিক আসলে জানাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে ডিটেইলসে, অনেক বেসিকে ভিতর থেকে ব্যাপারগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। এই দুটো টপিকের বাইরে আরো কিছু টপিক আছে আমাদের যেগুলো আমাদের লাগবে, বাট আজকের ক্লাসে আমরা এই দুটো টপিকের উপরে এমফেস করব, সো দ্যাট আপনারা একটা সুন্দর প্রিপারেশন নিয়ে এইচএসসি
এই বছরে যে আমাদের পরীক্ষাটা 2021 সেটাতে অ্যাটেন্ড করতে পারেন। সো খুব মনোযোগের সাথে আপনারা ক্লাসটা করবেন আশা করি। কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, এখন পর্যন্ত কারো কোনো ওকে, হ্যাঁ এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। সো আমি শুরু করে দিচ্ছি আমাদের ক্লাসটা। খুব মনোযোগ দিয়ে সবাই খেয়াল করেন। আমাদের আজকের টপিক সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটা বোঝার জন্য আমাদের একটা কথা একটু জানা দরকার, সেটা হচ্ছে এগ্রিমেন্ট। এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। এগ্রিমেন্ট কথাটা বলতে আমরা আসলে কি বুঝি? এগ্রিমেন্ট কথাটা বলতে আমরা আসলে বুঝি যে সম্মতি। ধরেন যে আপনারা তিনজন বন্ধু মিলে কোনো একটা স্টার্টআপ বা কোনো একটা কিছু রান করতে চান, তো তখন কি হবে? তিনজন মিলে বসে একটা ডিসিশন নেবেন, তিনজন মিলে বসে একটা প্ল্যানিং করবেন, তিনজনের ডিসিশনের উপর বেস করে সেই জিনিসটা বা সেই স্টার্টআপটা রান করবে। ঠিক সেম ওয়েতে ইংলিশ গ্রামারে কোনো একটা সেন্টেন্স রান করার জন্য, অর্থাৎ প্রপার ওয়েতে সেন্টেন্সটা রান করার জন্য দুইটা বিষয়ের মাঝখানে এগ্রি হইতে হয়, এবং সেই দুইটা বিষয়ের একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে আমাদের ভার্ব। আপনি যদি একটা সেন্টেন্সকে প্রপার ওয়েতে রান করতে চান, একটা সেন্টেন্সকে প্রপার ওয়েতে রান করতে চাওয়া বলতে আমি বোঝাচ্ছি একটা সেন্টেন্সকে যদি আপনি কারেক্ট করতে চান বা একটা সেন্টেন্সকে যদি আপনি ভুলভাবে না লিখে শুদ্ধভাবে লিখতে চান, তাহলে ডেফিনেটলি আপনার ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি করতে হবে? এগ্রি করাইতে হবে। এখন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এগ্রি করানো মানেটা কি? সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এগ্রি করানো মানে সেন্টেন্সের সাবজেক্ট যেই কথা বলবে ভার্ব সেই কথা বলবে, ভার্ব যেই কথা বলবে সাবজেক্ট সেই কথা বলবে। এইটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এগ্রি করানো। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া সাবজেক্ট কি কথা বলবে আর ভার্বই বা কি কথা বলবে? অ্যান্সারটা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এখন আপনাদের কাছে একটা জিনিস একটু খটকা লাগতে পারে যে ভাইয়া সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল হওয়া আমরা বুঝলাম, কারণ সাবজেক্টে নাউন বসে, সাবজেক্টে প্রোনাউন বসে, কিন্তু ভার্বও কি সিঙ্গুলার, ভার্বও কি প্লুরাল হইতে পারে? হ্যাঁ, ভার্বেরও সিঙ্গুলার হইতে পারে, ভার্বেরও প্লুরাল হইতে পারে। সো পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝতেছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা বুঝতেছি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বকে এগ্রি করানো, তাদেরকে একটা এগ্রিমেন্টে নিয়ে আসানো। তার মানে সাবজেক্ট যেই কথা বলবে ভার্বও সেই কথা বলবে, ভার্বও যেই কথা বলবে সাবজেক্টও সেই কথা বলবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বও সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হইলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম মূল কথা, যে সাবজেক্ট এবং ভার্ব উভয় সিঙ্গুলার হইতে হবে অথবা সাবজেক্ট এবং ভার্ব উভয় প্লুরাল হইতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে, আপনারা একটু লক্ষ্য করেন। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এটা খুব সোজা এক্সাম্পল, আপনারা এটা বুঝবেন। হি ইজ আ বয়। আমি এক্সাম্পলটা দিয়ে এরপর একটু ক্রিটিক্যাল একটা এক্সাম্পলে যাচ্ছি। হি ইজ আ বয়। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সেন্টেন্সটা রাইট নাকি রং, সো মোস্ট অফ ইউ উইল সে দ্যাট সেন্টেন্সটা রাইট। সেন্টেন্সটা যে রাইট, কিভাবে রাইট হইলো? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? ইজ। খেয়াল করেন তো, সাবজেক্ট হি কি ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? ডেফিনেটলি সিঙ্গুলার সাবজেক্ট। এবং এই সেন্টেন্সের ভার্ব ইজ কি ধরনের ভার্ব? সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব। তার মানে সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এই কারণেই সেন্টেন্সটা রাইট। এবং এই সেন্টেন্সে আমি বলতে পারি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রপারলি এমফেসড হয়েছে, অর্থাৎ কাজ করেছে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সোজা কথা বা মেইন কথা বা মূল কথা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি একটু বড় করে লিখি, হি মেক্স দা ডিসিশন। এইখানে হি মেক্স দা ডিসিশন, এই সেন্টেন্সের এখানে মেক্স, মেক না হয়ে এখানে মেক্স কেন হয়েছে? কেউ একজন আমাকে একটু বলেন তো, এখানে মেক না হয়ে মেক্স কেন হয়েছে? আমি একটু কমেন্ট সেকশনটা চেক করতেছি। আমাদের সেন্টেন্সটা হচ্ছে হি মেক্স দা ডিসিশন, এই সেন্টেন্সে মেক না হয়ে মেক্স কেন হয়েছে? আমি একটু আপনাদের কমেন্ট সেকশনটা চেক করতেছি, একটু কমেন্ট সেকশনটা চেক করি, একটু লিখেন দু একজন।
একটু কমেন্ট সেকশনটা আমি চেক করতে চাই আপনাদের। হ্যাঁ, সবার সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তো সুন্দর অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছেন যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, গ্রেট, আপনারা অ্যান্সার দিচ্ছেন। মোস্ট অফ ইউ, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষজনকে যখন জিজ্ঞেস করা হয় হি মেক্স দ্য ডিসিশন বা এই জাতীয় সেন্টেন্সগুলোতে এখানে মেক না হয়ে মেক্স কেন হলো, সো সবারই একটা অ্যান্সার থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস হয়। এটা তো আমাদের গতানুগতিক একটা কথা ভাই, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটু ট্রিকি একটা জিনিস শিখাবো। জিনিসটা কি সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি নিচে আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দে মেক দ্য ডিসিশন। আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, এবার একটু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথম সেন্টেন্স হি মেক্স দ্য ডিসিশন, দ্বিতীয় সেন্টেন্স দে মেক দ্য ডিসিশন। তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম সেন্টেন্সে মেক না হয়ে মেক্স কেন হয়েছে, আপনাদের অ্যান্সার হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস হয়েছে। এবং দ্বিতীয় সেন্টেন্সে মেক কেন হয়েছে যদি জিজ্ঞেস করা হয়, অ্যান্সার আপনাদের সাবজেক্ট প্লুরাল থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে আমাদের তো এস বাই এস হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি যে ব্যাখ্যাটা দিই সেই ব্যাখ্যাটাই একটু ট্রিকি ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি হি মেক্স দ্য ডিসিশন, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সবাই বলবেন যে ভাইয়া এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এবং আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে হি কোন ধরনের সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট, সবাই বলবেন যে হি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। এতটুকু নিয়ে কারো কোনো সন্দেহ নাই যে হি মেক্স দ্য ডিসিশন, এখানে হি হচ্ছে একটা সাবজেক্ট এবং সে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটা কি বলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। তো আমি যদি সেন্টেন্সটা এরকম রাখতাম হি মেক দ্য ডিসিশন, আপনারা বলতেন সেন্টেন্সটা ভুল, কিন্তু আমি যখন করতেছি হি মেক্স দ্য ডিসিশন তখন সেন্টেন্সটা রাইট। এইখানেই হচ্ছে ট্রিক্সটা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্বও তখন সিঙ্গুলার হবে, এবং ভার্বকে সিঙ্গুলার করার মানে হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভার্বকে সিঙ্গুলার করার মানে হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা। হি সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বকেও সিঙ্গুলার রাখতে হবে, তাই ভার্বটাও হয়ে গেছে এস বাই এস যুক্ত, এই জন্যই হি মেক্স দ্য ডিসিশন। সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করেন, দে মেক দ্য ডিসিশন। আমি যদি জিজ্ঞেস করি এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে দে। এবং আমি যদি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করি যে দে কি ধরনের সাবজেক্ট, দে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও কি হবে, প্লুরাল হবে। এবং ভার্বকে প্লুরাল করা মানে হচ্ছে ভার্বকে বেস ফর্মে রাখা। ভার্বকে প্লুরাল করা মানে হচ্ছে ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্বকে বেস ফর্মে রাখা, আর ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করে দেওয়া। আমি আরেকটা एग्जांपल একটু আপনাদের সামনে প্রেজেন্ট করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আরেকটা एग्जांपल, হি প্লেস ক্রিকেট, CRICKET, হি প্লেস ক্রিকেট। এই সেন্টেন্সে প্লে শেষে এস বা ইএস কেন যুক্ত হয়েছে, আমাকে একটু কেউ একজন কমেন্ট সেকশনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসটা সেই রুলসের আলোকে একটু ব্যাখ্যাটা বলেন যে হি প্লেস ক্রিকেট, এখানে প্লে এর শেষে এস কেন যুক্ত হয়ে প্লেস হইলো। আমি একটু কমেন্ট সেকশনটা দেখতেছি। ওকে, আমি একটু আপনাদের এক্সপ্লেনেশনটা দেখতে চাই ভাই। হ্যাঁ, আমি বড় করে লিখতেছি ভাই, আমি মানে এখনই বড় করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ব্যাখ্যা দিবেন না, আপনাদেরকে আমি মাত্র যে ব্যাখ্যাটা বললাম সেই ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করেন। এই তো গ্রেট, সবাই সুন্দর মতো ব্যাখ্যাটা দিতে পারতেছেন। এইখানে সাবজেক্ট হচ্ছে হি এবং হি হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট
সাবজেক্ট যখন সিঙ্গুলার, ভার্বও তখন কি হবে? সিঙ্গুলার হবে। এবং ভার্বকে সিঙ্গুলার করার মানে হচ্ছে, ভার্বকে সিঙ্গুলার করার মানে হচ্ছে তার শেষে এস বা এস যুক্ত করা। এই জন্য হি প্লেস ক্রিকেট হয়েছে, হি প্লে ক্রিকেট হয়নি। আশা করি সবাই বুঝতে পারছেন। আবার আমি যদি এখানে লিখতাম দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, এই সেন্টেন্সে প্লে কেন হয়েছে? প্লেস না হয়ে, প্লেস না হয়ে এখানে প্লে কেন হয়েছে? দে প্লে ক্রিকেট, প্লেস না হয়ে প্লে কেন হয়েছে? এটার কি ব্যাখ্যা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোকে? গ্রেট, সুন্দর, সবাই এরপরেরটাও দিতে পারতেছেন? হ্যাঁ গ্রেট, সবাই এরপরেরটা খুব জোশ ভাবে অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ গ্রেট ভাই। সাবজেক্ট হচ্ছে আমাদের প্লুরাল, সাবজেক্টটা হচ্ছে আমাদের প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাই আমাদের ভার্বও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। এবং ভার্বকে প্লুরাল করার মানেটা কি? ভার্বকে প্লুরাল করার মানে হচ্ছে ভার্বকে বেস ফর্মে রাখা, বেস ফর্মে রাখা, জিরো ফর্মে রাখা। এই জন্য প্লেস না হয়ে প্লে হয়েছে। দে প্লে ক্রিকেট, দ্যাটস ইট। সো এখন পর্যন্ত আমি আপনাদেরকে যা কিছু পড়িয়েছি তার সমস্ত কিছুকে মূলত আমরা তিনটা কথায় বিভক্ত করতে পারি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এখন পর্যন্ত আমি যা কিছু পড়ালাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এক নাম্বার কথা, সাবজেক্ট সিঙ্গুলার হইলে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে, ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হইতে হবে, ভার্বও প্লুরাল হইতে হবে, দুই নাম্বার কথা। তিন নাম্বার কথা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, সাবজেক্ট সিঙ্গুলার, আচ্ছা এখানে একটু অন্যভাবে লিখি। তিন নাম্বার কথা হচ্ছে ভার্বকে সিঙ্গুলার করার মানে কি, এইটার অ্যানসারটা আমি একটু আপনাদের কাছ থেকে নিতে চাই। ভার্বকে সিঙ্গুলার করার মানে কি এবং ভার্বকে প্লুরাল করার মানে কি? আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে ভার্বকে সিঙ্গুলার করতে হয় কিভাবে, ভার্বকে প্লুরাল করতে হয় কিভাবে। কারণ নাউন, একটা নাউন যদি আমি আপনাদেরকে বলি বয়, এটাকে কিভাবে আমরা প্লুরাল করি? বয়েস। ঠিক সেম ওয়েতে একটা ভার্বকে কিভাবে সিঙ্গুলার করে, একটা ভার্বকে কিভাবে প্লুরাল করে, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান খুব দ্রুত, খুব দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। গ্রেট। ভার্ব সিঙ্গুলার মানে হচ্ছে ভার্বের শেষে এফ বা ইএফ থাকবে এবং ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্ব বেস ফর্মে থাকবে, বেস ফর্মে থাকবে। দ্যাটস ইট। আশা করি আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে একটা সেন্টেন্সকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আওতায় যদি আমাদেরকে কারেকশন করতে হয় তাহলে আমাদেরকে টোটাল তিনটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার, সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। দুই নাম্বার, দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তিন নাম্বার, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই তিনটা জিনিস যদি আপনার মাথায় থাকে, বিশ্বাস করেন ভাই, ট্রাস্ট মি, ইংলিশ গ্রামারের কোন সেন্টেন্স আপনার কোনোদিন ভুল যাবে না। জাস্ট তিনটা জিনিস, সাবজেক্ট আইডেন্টিফিকেশন, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আইডেন্টিফাই করা এবং ভার্বকে সেই অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল করে দেওয়া। কিন্তু আমাদের বেসিক্যালি ঝামেলাটাই হয় সাবজেক্ট আইডেন্টিফিকেশনে। আমরা একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করতে পারি না, অরিজিনাল সাবজেক্টটা। এই জন্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমি আপনাদেরকে একটু ডিটেইলসে পড়াতে চাই, যাতে করে আপনারা সেন্টেন্স দেখলেই বুঝতে পারেন যে কোনটা সেন্টেন্সের মেইন সাবজেক্ট। আমরা সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে কি কনফিউজড হয়ে যাই। আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটা সবাই বুঝতে পারছেন। কারো কি কোনো সমস্যা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকে? যদি থাকে কমেন্ট সেকশনে বলেন, আর না থাকলে অল ক্লিয়ার, বুঝতে পারছি, বা এরকম কোন একটা অ্যাফার্মেশন সাইন দিয়ে যান। আমরা এর পরের পার্টে চলে যাচ্ছি। এখন আমি একটু কমেন্ট সেকশনটা চেক করব।
আমি একটু আপনাদের কমেন্ট সেকশনে চেক করবো, আর একটু পানি খাবো, একটু দেখি। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন, মাশাআল্লাহ, ভালো লাগলো এটা দেখে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল এই বেসিকটা বোঝা। এবার হচ্ছে ভাই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলা পড়বো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলার ভিতরে চলে যাব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ইন টোটাল অনেক রুলস আছে, এর মাঝখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলস গুলা, যেগুলো আমাদের পরীক্ষায় প্রয়োজন, পরীক্ষায় দরকার, সেই রুলস গুলাই আমরা আজকে পড়বো। তো আমি আপনাদেরকে ধাপে 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 রুলস গুলা পড়াবো। প্রত্যেকটা রুলসের একটা করে নাম আছে, নাম দিয়ে দিয়ে আমি রুলস গুলা পড়াবো, এবং আপনারা একটু আমার সাথে সাথে জিনিসটা পড়বেন। আশা করি আপনার রুলস গুলা ক্লিয়ার হয়ে যাবেন। 1 নাম্বার রুলস, রুল নাম্বার 101, রুল নাম্বার 01। আমরা প্রথমে হচ্ছে 1 নাম্বার রুলসটা পড়তেছি, এবং এই 1 নাম্বার রুলসটা হচ্ছে রিয়েল সাবজেক্টের রুলস। রিয়েল সাবজেক্টের রুলস, রিয়েল সাবজেক্টের রুলস। রুল নাম্বার 1, এটা হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্টের রুলস। আমি এক্সাম্পল লিখতেছি সো দ্যাট আপনারা দেখতে পারেন, সহজে বুঝতে পারেন। দেখেন, আমি লিখি এক্সাম্পল, দ্য হরর of it all is oblique আর খেয়াল করেন too much for boiled। আমাদের 1 নাম্বার রুলসটা হচ্ছে রিয়েল সাবজেক্টের রুলস। আমি একটা এক্সাম্পল লিখেছি, দ্য হরর অফ ইট অল ইজ অবলিক আর টু মাচ ফর বয়েড। এটা একটা বইয়ের একটা লাইন, এটা একটা বিখ্যাত একটা বইয়ের একটা লাইন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে ইজ অথবা আর এর মাঝখানে কোনটা হবে? আপনারা অ্যানসার করবেন কোনটা হবে, আমি এরপরে অ্যানসার করব ওইটা কেন হবে, ব্যাখ্যাটা আমি দিব। আমি আবারও পড়ে শোনাচ্ছি, দ্য হরর অফ ইট অল ইজ অথবা আর টু মাচ ফর বয়েড। আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই দ্রুত একটু জানান যে ইজ অথবা আর এর মাঝখানে কোনটা হবে, ইজ অথবা আর এর মাঝখানে কোনটা হবে। খুব দ্রুত কমেন্ট সেকশনে আমাকে একটু কমেন্ট করেন সবাই। ওকে, সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছেন, আমি টাইম নষ্ট করব না, আমি অ্যানসার দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের রুল নাম্বার 1 হচ্ছে রিয়েল সাবজেক্টের রুল। এইখানে অনেকের কাছে দ্য হরর অফ ইট অল ইজ অথবা আর টু মাচ ফর বয়েড অনেকের কাছে আর বলে মনে হতে পারে। এর কারণ হচ্ছে যেখানে অল আছে, অল মানে তো সবাই, আর সবাই মানে তো প্লুরাল, সো সেই হিসাব করে অনেকে আর দিতে পারে। বাট আমি আবারও আপনাদেরকে একটা কথা বলতেছি, একটা সেন্টেন্সকে রাইট করার জন্য 3টা বিষয়। প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, তার মানে এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে আমি একটু আপনাদেরকে ট্রিকের একটা জিনিস শিখাই, একটু ট্রিকি জিনিস। সব সময় প্রিপজিশনের আগের অংশটা, প্রিপজিশনের আগের যে অংশটা, সেই অংশটাই সেন্টেন্সের মেইন সাবজেক্ট হয়। এই ধরনের সেন্টেন্সে প্রিপজিশনের আগের যে অংশটুকু থাকবে বা আগের যে পার্টটুকু থাকবে সেটাই হচ্ছে সেন্টেন্সের মেইন সাবজেক্ট। সো তার মানে এই সেন্টেন্সের এই সব কিছুর মাঝখানে আমি অফ প্রিপজিশন দেখেই বলে দিতে পারি যে দ্য হরর, এই পার্টটুকুই হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট বা সেন্টেন্সের মেইন সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা কি ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে দ্য হরর অফ ইট অল ইজ টু মাচ ফর বয়েড, আর এখানে হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। রিয়েল সাবজেক্টের 1 নাম্বার এক্সাম্পল এটাই, কারো কোনো সমস্যা নাই। ওকে, আমি 2 নাম্বার এক্সাম্পলে চলে যাচ্ছি আপনাদের। 2 নাম্বার এক্সাম্পলটা আমি একটু আপনাদেরকে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, a large percentage of older population is অথবা are voting। A large percentage of older population is অথবা are voting। A large percentage of older population is অথবা are voting। আমি একটু কমেন্ট সেকশনে আপনাদের দেখতে চাই
কোনটা হবে, ইজ অথবা আর এর মাঝখানে কোনটা হবে সেটা একটু আমি কমেন্ট সেকশনে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। খুব দ্রুত কমেন্ট করবেন, আমরা অনেকগুলো রুলস পড়বো, সো আপনারা একটু দ্রুত কমেন্ট করবেন। ওকে, অনেকে কমেন্ট করতেছেন যে a large percentage of older population is অথবা আর ভোটিং, অনেকে এখানে আর কে বলতেছেন। এখানে আর বলার পিছনে তাদের ব্যাখ্যা হচ্ছে, দেখেই মনে হচ্ছে ওল্ডার পপুলেশন এটা হচ্ছে আমাদের একটা প্লুরাল ব্যাপার স্যাপার, অনেক একটা জনগোষ্ঠী, সো যার কারণে সাবজেক্টটাকে প্লুরাল ভাবতেছেন, সো ভার্বটাও প্লুরাল করতেছেন। বাট আমি আবারও বলি, একটা সেন্টেন্সকে কিভাবে আমরা রান করব সেটা বোঝার তিনটা ওয়ে। এক নাম্বার, সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। আমি একটু আগে আপনাদেরকে বললাম যে একটা সেন্টেন্সের ভিতরে যদি প্রিপজিশন থাকে, এই যে অফ প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশটুকু আমাদের সেন্টেন্সের মেইন সাবজেক্ট। সো আ লার্জ পার্সেন্টেজ এটাই হচ্ছে আমাদের সেন্টেন্সের মেইন সাবজেক্ট। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আ লার্জ পার্সেন্টেজ এই জাতীয় এক্সপ্রেশন, আমি এখনো আপনাদেরকে এই জিনিসগুলো ডিটেইলসে পড়াইনি, আমি জাস্ট আপনাদেরকে এতটুকু মাথার ভিতরে দিতে চাচ্ছি যে আমি যে তিনটা রুলস বলেছি, সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা বের করা, এবং লাস্টলি সেই অনুযায়ী ভার্ব বসানো, সেই কথাটার সত্যতা কতটুকু সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এর আগের সেন্টেন্সও আপনারা দেখেছেন, প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করেছি, তারপরে দেখেছি সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং লাস্টলি আমরা সেই অনুযায়ী ভার্ব ইনপুট করেছি। এবং ঠিক সেই অনুযায়ী এই রুলস, এই এক্সাম্পলটাও সেই ব্যাপারটা ঘটবে। আমি একটু আগেও বলেছি যে প্রিপজিশনের আগের অংশটুকু সেন্টেন্সের মেইন সাবজেক্ট, সো এখানে অফ হচ্ছে প্রিপজিশন, তো তার আগের অংশটুকু আ লার্জ পার্সেন্টেজ, সো এটা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। সো ভার্ব সিঙ্গুলার হওয়া মানে ইজ অথবা আর এর মাঝখানে ইজ হবে, আর হবে না। সো আশা করি আপনারা রুল নাম্বার 1 যেটা রিয়েল সাবজেক্টের রুলস সেটা সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানান, না থাকলে অল ক্লিয়ার লিখে অ্যাফার্মেশন সাইন দিয়ে আমাকে নিশ্চিত করেন যে সবাই বুঝতে পারছেন। রুল নাম্বার 1 রিয়েল সাবজেক্ট সবাই আশা করি বুঝতে পারছেন, একটু কমেন্ট সেকশনে জানান। একটু কমেন্ট সেকশনে জানান সবাই, আমি একটু শিওর হয়ে নেই। রুল নাম্বার 2, আ নাম্বার দা নাম্বারের রুল। সেকেন্ড রুল যেটা, সেটা হচ্ছে আমাদের আ নাম্বার দা নাম্বারের রুল। এটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। আমি একটু আপনাদেরকে দেখাই। আ নাম্বার অফ স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস, আমি এক্সাম্পলটা লিখতেছি। আ নাম্বার অফ স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ submitted his অথবা her অথবা their problems. A number of student, খেয়াল করেন, অবলিক স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ সাবমিটেড হিজ অথবা হার অথবা দেয়ার প্রবলেমস। আমি এক্সাম্পলটা লিখে দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে একটু জানান যে কোনটা হবে এবং কি হবে বলে মনে হচ্ছে। একটু কমেন্ট সেকশনে কমেন্ট করেন। আ নাম্বার অফ স্টুডেন্ট ওকে, সবাই সুন্দর মতো কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে বলে দিই, এখানে প্রথমত স্টুডেন্টস হবে, আর নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাভ এর মাঝখানে হ্যাভ হবে, এবং হিজ হার দেয়ার এর মাঝখানে দেয়ার হবে। এটার রুলসটা কি সেটা একটু আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। রুলসটা হচ্ছে, যদি কখনো কোনো জায়গায় আ নাম্বার থাকে তাহলে তারপরে প্লুরাল সাবজেক্ট হবে, মানে প্লুরাল প্রোনাউন হবে, বেসিক্যালি প্লুরাল প্রোনাউন হবে, এবং ভার্বও প্লুরাল হবে, প্লুরাল ভার্বও হবে। এটা হচ্ছে আমাদের রুলসটা। আ
আ নাম্বারের রুলস খেয়াল করেন সেন্টেন্সে যদি আ নাম্বার থাকে তাহলে প্রোনাউনও প্লুরাল হয়ে যায় ভার্বও প্লুরাল হয়ে যায় এই যে আ নাম্বার অফ আছে তাই প্রোনাউন স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস হয়েছে ভার্ব হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে এবং প্রোনাউন হিজ অথবা হার না হয়ে দেয়ার হয়েছে সো এটা হচ্ছে আমাদের মেইন কথা যে আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ সাবমিটেড হিজ অথবা হার অথবা দেয়ার প্রবলেমসে স্টুডেন্টস হ্যাভ দেয়ার তিনটাই প্লুরাল আ নাম্বার থাকলে সেন্টেন্সে যা কিছু আছে সবকিছুই প্লুরাল হয়ে যাবে আশা করি এই রুলসে কারো কোনো সমস্যা নেই কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে আমাকে জানান কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন ওকে আমরা আমাদের 2 নাম্বার রুলসে চলে আসি দা নাম্বার অফ একটু খেয়াল করেন the number of agitating people is অথবা are not negligible একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন and it oblique they should be reduced ভাই সবাই খেয়াল করেন the number of agitating people is অথবা are not negligible and it অথবা they should be reduced এই সেন্টেন্সে is অথবা are এর মাঝখানে কোনটা হবে it অথবা they এর মাঝখানে কোনটা হবে একটু কমেন্ট সেকশনে দ্রুত সবাই কমেন্ট করেন গ্রেট is they কেন কারণটা হচ্ছে রুলসটা লিখে রাখেন সবাই সেন্টেন্সে যদি কখনো কোনো জায়গায় দা নাম্বার দেখেন তাহলে দা নাম্বার থাকলে তারপরে প্রোনাউনও সিঙ্গুলার হয়ে যায় সিঙ্গুলার প্রোনাউন এন্ড যে ভার্ব আছে সেই ভার্বও সিঙ্গুলার হয়ে যায় সিঙ্গুলার ভার্ব সো এটা খুব ভালো মতো মাথায় রাখবেন যে সেন্টেন্সে যদি কখনো দা নাম্বার দেখেন তাহলে সিঙ্গুলার প্রোনাউন সিঙ্গুলার ভার্ব এইজন্য দা নাম্বার রয়েছে সেন্টেন্সে দা নাম্বার সো দ্যাটস ওয়াই ভার্বও সিঙ্গুলার প্রোনাউনও সিঙ্গুলার সো আবারও খেয়াল করেন আমরা কি কাজটা করতেছি আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট দেখতেছি সাবজেক্ট দেখার পরে সেই সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতেছি এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ভার্বটাকেও সিঙ্গুলার করে দিচ্ছি এবং সাবজেক্ট প্লুরাল হলে আমরা ভার্বটাকেও প্লুরাল করে দিচ্ছি সো আসল কথা হচ্ছে সেন্টেন্সের এমন একটা কিছু খুঁজে বের করা যেই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সের সবকিছু অর্থাৎ প্রোনাউন ভার্ব এরা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এই যে রুলসটা মাত্র পড়াইলাম আ নাম্বার দা নাম্বার আজকের পর থেকে সারা জীবন মাথায় রাখবেন যেখানেই আ নাম্বার দেখবেন তারপরে যা কিছু আছে সবকিছুই কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে এবং যেখানেই দা নাম্বার দেখবেন তারপরে যা কিছু আছে তার সবকিছুই সিঙ্গুলার হয়ে যাবে সো এটা খুব ভালো মতো মাথায় রাখবেন এই রুল নাম্বার 2টা সবাই বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান বুঝতে পারলে অ্যাফার্মেশন নোশন দিয়ে আমাকে বুঝিয়ে দেন যে ভাইয়া বুঝতে পারছি সবাই বুঝতে পারছেন তো কারো কোনো কিছু জায়গায় সমস্যা থাকলে অবশ্যই ডেফিনেটলি আমাকে একটু বলতে হবে ভাই ওকে হ্যাঁ গ্রেট সবাই বুঝতে পারছেন ভালো লাগলো জিনিসটা এবার আমরা আমাদের পরের যে রুলসটা আছে সেই রুলসে চলে আসি রুল নাম্বার 3টা হচ্ছে আমাদের মূলত রুল নাম্বার যেটা 3 সেটা হচ্ছে আমাদের আমি একটু আপনাদের কমেন্টে দেখি আচ্ছা ইট অবলিক দে হ্যাঁ এখানে অনেকে একজন খুব সুন্দর একটা জিনিস আপনারা ধরতে পারছেন সেটা হচ্ছে আমি একটা জায়গায় একটু আগে ইট অথবা দে সিলেক্ট করছিলাম মানে দেটা ইয়া করে দিয়ে গিয়েছিলাম একজন মানে ভুলটা ধরতে পারছেন সেটা আমার অনেক ভালো লাগলো যে ভাই আপনি ক্লাসটা অনেক সুন্দরভাবে করতেছেন এখানে দেটা হবে না এখানে ইট হবে আমি বাই মিস্টেক ভুলে এখানে দে দিয়েছিলাম এটার জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ যে আপনারা এই জিনিসটা ধরতে পারছেন ধরে নেন এটা হচ্ছে আপনাদের মনোযোগটা একটু চেক করলাম আচ্ছা এখানে ইট হবে
ইট হবে, দে হবে না। আমি বাই মিস্টেক আপনাদেরকে এটা বলে ফেলেছি, এটা ধরে নেন, মনোযোগ চেক করলাম আর কি, নাথিং এলস। আচ্ছা, এবার আমরা আমাদের রুল নাম্বার 3 তে চলে আসি। রুল নাম্বার 3 টা একটু খেয়াল করেন। রুল নাম্বার 3 টা হচ্ছে আমাদের পার্সেন্টেজের রুল। পার্সেন্টেজের রুলস। রুল নাম্বার 3 টা হচ্ছে আমাদের পার্সেন্টেজের রুলস। আমি রুলসগুলো লিখি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এক্সাম্পলটা লিখি আর কি। 2/5 of the troops, একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করেন। 2/5 of the troops was অথবা were lost in the battle. 2/5 of the troops was অথবা were lost in the battle. আমাকে একটু বলতে হবে এখানে was অথবা were এর মাঝখানে কোনটা হবে, সেটা একটু আমাকে আপনারা বলবেন কোনটা হবে। নাও পার্সেন্টেজের রুল, রুল নাম্বার 3 টা হচ্ছে পার্সেন্টেজের রুল। সো আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। ওকে, সবাই একটু কমেন্ট করতেছেন, আমি কমেন্ট একটু দেখি। ওকে, গ্রেট। আমি একটু আপনাদেরকে বলি, এই রুলসটাকে বলা হয় পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের রুলস। পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের রুলস। যদি কখনো সেন্টেন্সে এরকম ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখেন, 2/5, 1/3 বা কোনো পার্সেন্টেজ দেখেন, তো সব সময় সেক্ষেত্রে যে কাজটা করবেন, ওই পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের উপরে কোনো রকমের ইমপ্যাক্ট বা প্রভাব না রেখে সরাসরি সেন্টেন্সের নাউনকে খুঁজে বের করবেন। এই সেন্টেন্সের নাউনটাকে এই যে ট্রুপস, এবং এই নাউনটা যদি সিঙ্গুলার নাউন হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বও প্লুরাল হবে। সো এখানে যে ট্রুপস যে নাউনটা, এটা অবশ্যই প্লুরাল নাউন, দেখেই বোঝা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের ভার্বটাও প্লুরাল হবে। এই জন্য 2/5 অফ দ্য ট্রুপস ওয়্যার লস্ট ইন দ্য ব্যাটল। 2 নাম্বার কথায় আসি। আমি আপনাদেরকে একটু আগে যে রুলসটা শিখিয়েছিলাম যে প্রিপজিশন যদি থাকে তাহলে প্রিপজিশনের আগের অংশটা সেন্টেন্সের সাবজেক্ট। আপনি যদি এখানে 2/5 কেও সেন্টেন্সের সাবজেক্ট ধরে কাউন্ট করেন তাহলেও বোঝা যায় যে 2/5 বেসিক্যালি কি ধরনের সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। এবং সাবজেক্ট যখন প্লুরাল তখন ভার্ব কি হবে, প্লুরাল হবে। সো এই সেন্স থেকেও কিন্তু অয়ারকে আমরা বলতে পারি, মানে অয়ার হবে, এখানে ওয়াজ না হয়ে অয়ার হচ্ছে। সো 2/5 অফ দ্য ট্রুপস ওয়াজ অথবা লস্ট ইন দ্য ব্যাটল, এখানে অয়ার হচ্ছে। সো কেন হচ্ছে আশা করি এটা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। আচ্ছা হ্যাঁ, আপনাদের মাঝখানে দু একজন জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া কোথায়, আমি কোথায় পড়াশোনা করি। আমি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির ইকোনমিক্সে পড়াশোনা করতেছি। আমার ভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগং এবং আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এটা বলতে আমি ভুলে গেছিলাম আর কি, মানে প্রথমেই বলার কথা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম। তো আমরা আমাদের পরেরটায় চলে আসি। 2/5 আবার 2/5 of the vineyard was were destroyed by fire. 2/5 of the vineyard destroyed. 2/5 of the vineyard was অথবা were destroyed by fire. সো আমাকে একটু সবাই ভাই বলেন যে was অথবা were এর মাঝখানে কোনটা হবে। আচ্ছা একটু আমাকে সবাই বলেন 2/5 of the vineyard was অথবা were what should I say, 2/5 of the vineyard was অথবা were destroyed by fire. আমি আসলে আপনাদের কমেন্টও পড়তেছি, আমার লেখাও পড়তেছি, সো ক্ল্যাশ হয়ে যাচ্ছে আর কি। সো আমি আবার বলি 2/5 of the vineyard was অথবা were destroyed by fire, কোনটা হবে ভাই, কার কি বলে হচ্ছে মনে হচ্ছে। গ্রেট, সুন্দর, সবাই অ্যানসার দিয়ে দিয়েছেন।
ওয়াজ হবে। এখানে ওয়াজ কেন হবে, এটা ওয়াজ হওয়ার কারণটা হচ্ছে 2/5 অফ দ্য ভিনেয়ার্ড, এই সেন্টেন্সে নাউনটা আমাদের খুঁজে বের করতে হবে। এই যে ভিনেয়ার্ড, এই ভিনেয়ার্ডটা আমাদের কি ধরনের ব্যাপার? এখানে ভিনেয়ার্ড বলতে আসলে বোঝাচ্ছে ক্ষেত, ক্ষেত, মাঠ, ফসলি জমি, এই জিনিসটাকে বোঝাচ্ছে। তো এটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল সেই কনসেপ্টে আমি পরে যাব, বাট আপাত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সিঙ্গুলার ভাইবস দিচ্ছে। আমি আপনাদেরকে এখনো নাউন পড়াইনি, নাউন যখন পড়াবো তখন আপনারা বুঝবেন ব্যাপারটা অনেক ডিফিকাল্ট। নাউনকে যতটা সোজা বলে মনে হয়, ব্যাপারটা এতটা সোজা না, অনেক কঠিন। কাউন্টেবল, আনকাউন্টেবল অনেক কিছু চলে আসে। সো ভিনেয়ার্ড সিঙ্গুলার, এটাই এতটুকুই মাথায় রাখেন যে ইটস আ সিঙ্গুলার ফ্যাক্টর। যেহেতু এটা সিঙ্গুলার, সো আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, এই জন্য ওয়াজ হবে। তো এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি তো বলছিলেন যে অফ এর আগের অংশটুকু দেখে আমরা সেন্টেন্সের সাবজেক্ট ডিসাইড করব। অফ এর আগের অংশটুকু মানে প্রিপজিশনের আগের অংশটুকু, হ্যাঁ কথাটা ঠিক। এই রুলসটা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করা যায় যে প্রিপজিশনের আগের অংশটুকু দেখে সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করে ভার্ব আইডেন্টিফাই করা, কিন্তু কেবলমাত্র পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে এই জিনিসটার প্রয়োগ ঘটে না। এই পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের রুলসটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে আমাকে সেন্টেন্সের যেই নাউনটা, সে নাউনটা খুঁজে বের করতে হবে। ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে আমার ভার্বও সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হচ্ছে আমাদের প্লুরাল হবে। আশা করি পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের রুলসে কারো কোনো সমস্যা নাই। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, কাইন্ডলি আমি একটু কমেন্টগুলো আপনাদের দেখি। আর যদি বুঝে থাকেন তাহলে লিখেন যে ভাইয়া বুঝতে পারছি। কারো কি কোনো প্রবলেম আছে ভাই? কমেন্ট সেকশনে একটু আমাকে জানান। রুল নাম্বার 3 তে কারো কোনো প্রবলেম আছে কিনা? আলহামদুলিল্লাহ, গ্রেট। রুল নাম্বার 3 সবাই বুঝতে পারছেন, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমার এখানে আর আনক্লিয়ার। ফুয়াদ তোমার, সরি ফুয়াদ না, ইমাদ ভাইয়া তুমি হয়তো বুঝতে পারোনি। সো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমি তোমার কমেন্ট সেকশনে গিয়ে পরে জিনিসটা আবার বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ আমি ট্রাই করব আবার একবার বুঝিয়ে দেওয়ার জন্য, সো দ্যাট তুমি ব্যাপারটা ক্লিয়ার থাকো। আমরা আমাদের পরের রুলসে চলে আসি। আমরা আমাদের যে পরের রুলস সেই রুলসটায় চলে আসি। রুল নাম্বার 4, রুল নাম্বার 04, আমাদের 4 নাম্বার রুলসে আমরা চলে আসছি। এটা কি হবে আমরা একটু দেখি। এই রুলসটা হচ্ছে ইদার অর, নিদার, নর, নট অনলি, বাট অলসো, এটা রুলস। আমাদের রুল নাম্বার 4টা হচ্ছে ইদার অর, নিদার, নর, নট অনলি, বাট অলসো এর রুলস। সো আমি এক্সাম্পল লিখি, আপনারা আশা করি আস্তে আস্তে আমাকে অ্যানসার দিবেন। আমি প্রথম এক্সাম্পলটা লিখি, ইদার অ্যান অ্যাটলাস, একটু বড় যদি দেখেন, ইদার অ্যান অ্যাটলাস অর অ্যান almanac if অথবা আর sure to have this, sure to have this, either an atlas or an almanac is অথবা আর sure to have this, is অথবা আর এর মাঝখানে কোনটা হবে সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে আপনাদের জানাইতে হবে। আমি কমেন্ট সেকশনটা একটু খেয়াল করতেছি, আপনারা একটু অ্যানসার দেন। either an atlas or an almanac sure to have this, কোনটা হবে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করেন ভাই সবাই। আমার এখানে নেটে একটু প্রবলেম করতেছে সামহাউ মোবাইলে, সো আমি আপনাদের কমেন্ট লিখতে পারতেছি না। ওকে, either an atlas or an almanac sure to have this. ওকে,
কমেন্ট করা অলরেডি শুরু করে দিয়েছেন, ম্যাক্সিমাম মানুষজন এখানে আর বলতেছেন, বাট আমি একটু বলি আপনাদেরকে। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে এখানে অ্যাটলাস মানে হচ্ছে আমাদের ক্যালেন্ডার, আর অ্যালম্যানাক মানে হচ্ছে আমাদের ওই যে কি বলে এটাকে, জ্যোতিষীদের যে একটা বই টই আছে না, পঞ্জিকা টাইপের, ওই বইটাকে বোঝায়। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি, ইদার আর ইদারর এর মাঝখানে পার্থক্য আছে, নিদার আর নিদার নর এর মাঝখানে পার্থক্য আছে, রুলস এর মাঝখানেও পার্থক্য আছে। একটা জিনিস খুব মনোযোগ দিয়ে মাথায় ঢুকায় দিবেন একদম ভালো মতো। ইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো, এই তিনটা এক্সপ্রেশন যদি সেন্টেন্সে থাকে, সব সময় ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব আইডেন্টিফাই করবেন, মানে সিলেক্ট করবেন আর কি। ইদার অর আছে, ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কি, ইজ অথবা আর এর অ্যান অ্যালম্যানাক, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এবং সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে, এই জন্য ইজ। দ্যাটস ইট। সবসময় মাথায় রাখবেন ইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো, এই তিনটা যদি থাকে তাহলে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। এই জন্য এখানে আর না হয়ে ইজ হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি একটু কমেন্টে আমি একটু দেখি। না, বাট আরও তো হয় না ভাইয়া, আর হয় না, এখানে আর হয় না, এটা খুব ভালো মতো মাথায় রাখবেন, এখানে আর হয় না। আচ্ছা, ইদার অ্যান অ্যাটলাস অর অ্যান অ্যালম্যানাক শিওর টু হ্যাভ দিস, এটা মানে হচ্ছে হয় তোমার কাছে একটা ক্যালেন্ডার, না হয় তোমার কাছে একটা বর্ষ পঞ্জিকা থাকতে হবে, সরি পঞ্জিকা মানে জ্যোতিষী পঞ্জিকা থাকতে হবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, অ্যাডমিশন টেস্টে কোনো সহজ উদাহরণের সেন্টেন্স আসবে না। আপনারা এখন থেকে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে কাজ কারবার করবেন। সো সহজ সেন্টেন্স দিলে আপনারা পারবেন, সহজ সেন্টেন্সটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। একটা জিনিস মাথায় রাখবেন, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না, উত্তাল সমুদ্র একটা দক্ষ নাবিক তৈরি করে। সো খুব কঠিন সেন্টেন্স, কঠিন এক্সাম্পলের ভিতর দিয়ে গিয়ে আপনাদেরকে নিজেদেরকে খুব পাকাপোক্ত করতে হবে ইংলিশে। সো আমি আপনাদেরকে একটু কঠিন সেন্টেন্স দিব, এটার জন্য সবসময় প্রিপেয়ার থাকবেন। আচ্ছা, আমি এবার আপনাদেরকে 2 নাম্বার যে সেন্টেন্সটা দিচ্ছি সেটা একটু খেয়াল করেন। 2 নাম্বার সেন্টেন্সটা, নিদার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস seem অথবা seems to get this। খুব দ্রুত কোশ্চেনের অ্যানসারটা করেন তো ভাই। neither the teacher nor the students seem অথবা seems to get this, neither the teacher nor the students seem অথবা seems to get this, কোনটা হবে আমাকে খুব দ্রুত কমেন্ট সেকশনে বলেন, খুব দ্রুত। গ্রেট, অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এখানে সিম বলছেন, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকলো, আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছেন এবং এটাই আমার সার্থকতা। আমি যেটা বলেছিলাম এতক্ষণ ধরে যে ইদার অর নিদার নর এই এক্সপ্রেশনগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সটা হবে। এখানে ভার্ব হচ্ছে সিম অথবা সিমস, এই সিম অথবা সিমসের সবচেয়ে কাছের সাবজেক্ট কে, স্টুডেন্টস, এবং স্টুডেন্টস কি ধরনের সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, এবং সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্বও কি হবে, প্লুরাল হবে, এবং ভার্বকে প্লুরাল করা মানে কি, এই যে বেস ফর্মে রাখা, সো সিম হবে, সিমস হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে একটু কমেন্ট সেকশনে জানান। সিমস কেন হবে ভাই? সিমস মানে কি সিঙ্গুলার ভার্ব, এখানে তো ভার্ব সিঙ্গুলার হবে না, কারণ ইদার অর নিদার নট থাকলে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ভার্বের কাছের সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এবং ভার্বকে প্লুরাল করা মানে তাকে বেস ফর্মে রাখা, এই জন্য সিম হয়েছে, সিমস না হয়ে। সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ক্লিয়ার, গ্রেট। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আমি লাস্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি, লাস্ট এক্সাম্পলটা দিয়েই ক্লাস আমাদের শেষ হয়ে যাবে।
আমি লাস্ট আরেকটা एग्जांपल দিচ্ছি হ্যাজ অথবা হ্যাভ either, এটা একটু কঠিন एग्जांपल, my father, either my father or my brothers made this. Has অথবা have, either my father or my brothers made this. কমেন্ট সেকশনে খুব দ্রুত অ্যানসারটা দেন, has অথবা have এর মাঝখানে কোনটা হবে। has অথবা have, either my father or my brother made this. কমেন্ট সেকশনে খুব দ্রুত কোশ্চেনটা, হ্যাঁ কানেক্টরের উপরে আপনাদের একটা ক্লাস আমি নিব, কোনো সমস্যা নাই। কোন রুলসটা একটু সমস্যা আছে সেটা আমাকে একটু বললে সমস্যা নাই। আচ্ছা গ্রেট, সবাই অ্যানসার দেওয়া শুরু করেছেন যে এখানে হ্যাজ হবে। কেন হ্যাজ হবে, এটা কোশ্চেন হচ্ছে এই যে ইদার অর, এই যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এরা যদি থাকে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে সিলেক্ট করতে হবে। এখানে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কে, মাই ফাদার নাকি ব্রাদার্স, মাই ফাদার, এবং সে কি ধরনের সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, এই জন্য হ্যাজ হয়েছে। হ্যাজ ইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স মেড দিস। আশা করি আপনারা সবাই রুলসগুলো বুঝতে পারছেন। রুলসগুলোয় কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট, আচ্ছা অনেকে কোশ্চেন করতেছেন যে কাছেরটাই বা কেন নিব, দূরেরটাই বা কেন নিব না। কারণ হচ্ছে ভাই এটা গ্রামারের রুলস, রুলস আপনাকে মানতে হবে। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়, কেন হয়? ওই যে সর্বোচ্চ আরেকটা এক্সপ্লেনেশন আমি দিয়েছি, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, কিন্তু ঠিক সেই ওইটা এটা একটা রুলস। এখানে কাছেরটা দূরেরটা নেওয়াটা কোনো ব্যাপার না, এখানে কাছেরটা দূরেরটা আমি আপনাদেরকে সহজ করে ব্যাখ্যা করতেছি, বাট কাছেরটা কেন নিব দূরেরটা কেন নিব না, দ্যাটস আ ভেরি পুয়ার কোশ্চেন। সো আপনাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে জানতে হবে, এটা একটা ট্রিক্স কাছেরটা নেওয়া। এখানে অনেক পেঁচায় পুচায় ব্যাপারটাকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি, তখন আপনারা বুঝবেন না, আপনাদের জন্য মানে ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা আজকে টোটাল 4টা রুলস পড়েছি, এর মাঝখানে একটা রুলস পড়েছি রিয়েল সাবজেক্টের রুলস, একটা রুলস পড়েছি আমাদের আ নাম্বার দা নাম্বারের রুলস, একটা রুলস পড়েছি পার্সেন্টেজের রুলস, এবং একটা রুলস পড়েছি ইদার অর নিদার অর নট নট অনলি বাট অলসো রুলস। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদেরকে সেই রুলসগুলোই পড়াবো সর্বপ্রথমে যেই রুলসগুলো গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি সব রুলস আপনাদেরকে পড়াবো না, এইচএসসি তে আসার মতো গুরুত্বপূর্ণ রুলসগুলো পড়াবো। কানেক্টরের সব রুলস পড়াবো না, এইচএসসি তে আসার মতো গুরুত্বপূর্ণগুলো পড়াবো। মডিফায়ার প্রথম থেকে পড়াবো না, রেদার দেন আমি আপনাদেরকে যতটুকু পড়লে এইচএসসি কভার হয় ততটুকু পড়াবো। যেহেতু এটা আমাদের একটা ম্যারাথন ক্লাস এবং এখানে আমাদের শর্ট সিলেবাস, শর্ট টাইম সবকিছুই খুব অল্প, সো এমন ভাবে আমি আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার ট্রাই করব যেন অল্প পড়ে আপনারা বেশি মার্কস গেইন করতে পারেন। সো আশা করি আজকের ক্লাসে যে আমি 4টা রুলস পড়িয়েছি, এই 4টা রুলসের উপর কারো কোনো প্রবলেম নাই, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিকটা দিয়েছি সেই বেসিকটার উপরও কারো কোনো সমস্যা নেই। সো সবাই সবকিছু সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন, আমি আপনাদের অ্যান্সার করার ট্রাই করব। আর সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট আবার যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা রুল নাম্বার 5 থেকে আবার সামনের দিকে আগাবো, আর আমরা আমাদের ইংলিশ ক্লাসে সিলেবাস শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত সৃষ্টিকর্তার কাছে নিজেদের জন্য দোয়া করেন যাতে করে তিনি আপনাদের উপর রহমত নাজিল করেন, যেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি দরকার, স্পিরিচুয়ালিটি। নিজের কাছে নিজে ফ্রেশ থাকেন, পড়াশোনা করেন, ইবাদত করেন, দ্যাটস ইট। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।